আচ্ছা, আমরা কি কখনো শান্ত হয়ে ভেবে দেখেছি প্রযুক্তি, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, কতটা চুপিসারে আমাদের জীবনের প্রতিটা স্তরে মিশে যাচ্ছে? ঠিক এই ছবিটার মতো, যেখানে আমাদের চিরচেনা ঐতিহ্য আর অচেনা ভবিষ্যৎ যেন একসাথে মিলেমিশে একাকার। চলুন আজ এই বিষয়টাকে একটু অন্য চোখে দেখার চেষ্টা করা যাক। আজকের এই আলোচনায় আমরা এমন এক নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহিত্য সংকলন নিয়ে কথা বলবো, যার নাম অন্তর্লীন। এই বইটি বাঙালি জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে এক নতুন দিগন্ত খুলে দিতে চলেছে। চলুন আলোচনার একেবারে শুরুতে আমরা দেখে নিই কৃত্রিম বুদ্ধিমত্তার সেই সূক্ষ্ম কিন্তু শক্তিশালী উপস্থিতি, যা আমাদের চারপাশে এক অদৃশ্য জালের মতো প্রভাব বিস্তার করে চলেছে। বইটির নামের মধ্যেই কিন্তু এর মূল ভাবনাটা লুকিয়ে আছে। দেখুন, বইটির সম্পাদক কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। অন্তর্লীন মানে যা চোখে দেখা যায় না, কিন্তু তার কাজ অনস্বীকার্য, যা সরাসরি হয়তো প্রকাশিত নয়, কিন্তু তার প্রভাব আমাদের জীবনে খুবই গভীর। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা তো ঠিক এভাবেই আমাদের জীবনে জড়িয়ে গেছে, তাই না? আচ্ছা, এই পরিবর্তনটা ঠিক কিভাবে ঘটল ভাবুন তো। প্রথমে এআই আমাদের জীবনে এলো একজন সহায়ক বা অ্যাসিস্ট্যান্ট হিসেবে, তারপর ধীরে ধীরে সেটা আমাদের অভ্যাসে পরিণত হলো, আর এখন তো এটা আমাদের চিন্তা ভাবনারই একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। এই যে একটা ক্রমবিবর্তন, এটাই কিন্তু খুব ইন্টারেস্টিং। তো প্রযুক্তির এই যে বিশাল পরিবর্তন, এর জবাবে আমাদের সাহিত্যিকরা, আমাদের চিন্তাবিদরা ঠিক কী ভাবছেন? চলুন এবার সেই সৃজনশীল প্রতিক্রিয়া অর্থাৎ অন্তর্লীন বইটি নিয়ে গভীরে প্রবেশ করা যাক। এই অসাধারণ সংকলনটির মূল বিষয়বস্তুই হল বাঙালি মনন এবং জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তার ঠিক কী ধরনের প্রভাব পড়ছে তা খুঁজে বের করা। মানে এটা শুধু প্রযুক্তি নিয়ে নয়, বরং আমাদের সংস্কৃতি আর চিন্তার জগতের ওপর এর অভিঘাত নিয়ে এক গভীর অনুসন্ধান। আর এই হল সেই সাহিত্যিক প্রচেষ্টা অন্তর্লীন। এটি বাংলা কবিতা, ছোটগল্প, প্রবন্ধ আর নিবন্ধের এক অনবদ্য সংকলন। এই সময়ের সবচেয়ে জরুরি আর প্রাসঙ্গিক বিষয়টিকে সাহিত্যিক দৃষ্টিকোণ থেকে তুলে ধরার এক সাহসী পদক্ষেপ। তবে এত বড় একটা কাজ তো আর একা একা হয় না, এর পিছনে রয়েছেন কিছু নিবেদিত প্রাণ মানুষ এবং প্রতিষ্ঠান। চলুন এবার সেই চালিকা শক্তিদের সঙ্গে একটু পরিচিত হওয়া যাক। এই পুরো উদ্যোগটির পেছনে রয়েছে জেনারেশন অ্যাচিভার্স সংস্থা এবং তাদেরই সাহিত্য শাখা আন্তর্জাতিক সাহিত্য দিশারি। বইটির সম্পাদনার মতো কঠিন এবং গুরুত্বপূর্ণ কাজটি করেছেন উত্তম প্রামাণিক এবং দিশা ভৌমিক, আর এই পুরো ভাবনাটাকে বইয়ের রূপ দিয়েছে, অর্থাৎ মুদ্রণ ও প্রকাশনার দায়িত্বে থেকে এই মূল্যবান সংকলনটিকে আমাদের হাতে পৌঁছে দেওয়ার গুরুদায়িত্ব পালন করেছে ইন্টারন্যাশনাল নিউ স্টার পাবলিকেশন। সম্পাদক উত্তম প্রামাণিকের এই কথাটা আমাদের একটু থমকে গিয়ে ভাবতে বাধ্য করে। তিনি বলছেন, প্রশ্নটা কেবল প্রযুক্তির নয়, আসলে প্রশ্নটা আমাদের মানবিকতার। এই একটা বাক্যই কিন্তু বইটার গভীরতাকে চিনিয়ে দেয়। এটা টেকনোলজির আলোচনাকে ছাপিয়ে আমাদের অস্তিত্বের মূল প্রশ্নগুলোর দিকে আঙুল তোলে। এই প্রকল্পের আরেকজন স্তম্ভ হলেন সহ সম্পাদক দিশা ভৌমিক। তিনি এই সম্মিলিত প্রচেষ্টার জন্য জেনারেশন অ্যাচিভারের প্রতি তার আস্থা এবং সমস্ত লেখকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। আসলে এই মেলবন্ধনটাই তো এই প্রকল্পের সাফল্যের আসল চাবিকাঠি। একটা ভালো কাজ সবসময়ই সমাদর পায়। অন্তর্লীন প্রকাশের আগেই সাহিত্য জগতের বিশিষ্টজনেরা এই উদ্যোগকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। চলুন তাদের কিছু কথা আমরা শুনে নিই। যেমনটা জেনারেশন অ্যাচিভারের সহসভাপতি দীপালি মুখার্জি বলেছেন, এই কাজটি শুধুমাত্র একটি বই নয়, এটি উদ্যোগী সংস্থাগুলোকেও সাংস্কৃতিক দিক থেকে আরও শক্তিশালী এবং সমৃদ্ধ করেছে। সংস্থার চেয়ারপারসন মানব মুখোপাধ্যায় বইটির সময়োপযোগী হওয়ার ওপর জোর দিয়েছেন। তিনি বিশ্বাস করেন এই সংকলন পাঠকদের মন জয় করবেই, কারণ এটা বর্তমান সময়ের এক জ্বলন্ত বিষয়কে কেন্দ্র করে তৈরি হয়েছে। আর আন্তর্জাতিক সাহিত্য দিশারির সম্পাদক সিরাজুল ইসলাম ঢালি একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার মতে, সমস্ত শুভেচ্ছা বার্তা তখনই সার্থক হবে যখন আমরা অর্থাৎ পাঠকরা বইটা হাতে তুলে নেব, পড়ব এবং তার মূল্যায়ন করব, কারণ শেষ কথা তো পাঠকই বলেন। এবার আসা যাক সেই বিশেষ মুহূর্তের কথায়,
যার জন্য আমরা সবাই অপেক্ষা করে আছি। এই গুরুত্বপূর্ণ বইটি ঠিক কোথায় এবং কবে আত্মপ্রকাশ করতে চলেছে তা জানার জন্য নিশ্চয়ই সবার উত্তেজনা বাড়ছে। আর এই নতুন অধ্যায়ের আলোচনা শুরু হতে চলেছে বাঙালি সংস্কৃতির একেবারে প্রাণকেন্দ্রে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, শান্তিনিকেতনের পুণ্যভূমিতেই এই বইটির আবরণ উন্মোচন করা হবে। তারিখটা সবাই মনে রাখুন, 5ই এপ্রিল 2026। এই বিশেষ দিনেই অন্তর্লীন আনুষ্ঠানিকভাবে আমাদের সবার জন্য উন্মুক্ত হবে। আর স্থান শান্তিনিকেতনের ঐতিহ্যমণ্ডিত গীতবিতান অডিটোরিয়াম। ভাবুন তো একবার, এর থেকে ভালো জায়গা হয়তো এই বইয়ের আত্মপ্রকাশের জন্য আর হতেই পারত না। এই স্থান নির্বাচনটাই যেন বইটির সাংস্কৃতিক গুরুত্বকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সব আলোচনার শেষে বইটি আমাদের একটা খুব মৌলিক আর জরুরি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন যন্ত্র নিজেই সৃজনশীল হয়ে ওঠে, তখন শিল্পী হিসেবে, স্রষ্টা হিসেবে আমাদের অর্থাৎ মানুষের ভূমিকা ঠিক কী হবে? অন্তর্লীন হয়তো এই বিরাট প্রশ্নের কোনো চটজলদি উত্তর দিয়ে দেবে না, কিন্তু এটা সেই উত্তরের খোঁজে এক অত্যন্ত জরুরি আলোচনার সূচনা করবে। এই বইটি পড়ার পর আমাদের সবার মনেই হয়তো নতুন অনেক ভাবনার জন্ম হবে, আর আমার মনে হয় সেখানেই এই সংকলনটির আসল সার্থকতা। ধরা যাক, কোনো একজন মানুষ তার জীবনের সবচেয়ে গভীর আর গোপন অনুভূতির কথা অনলাইনে তার খুব কাছের কাউকে লিখে পাঠাচ্ছে। বেশ ইন্টারেস্টিং একটা দৃশ্যপট। হ্যাঁ, আর উল্টো দিক থেকেও অত্যন্ত সমমর্মী উষ্ণ একটা উত্তর ফিরে আসছে। মানে সেই উত্তরের উপর ভিত্তি করে মানুষটি হয়তো নিজের ভবিষ্যতের স্বপ্ন সাজাতে শুরু করেছে। কিন্তু এর মধ্যে নিশ্চয়ই কোনো একটা টুইস্ট আছে, তাই না? একদম ঠিক ধরেছেন। হঠাৎ একদিন যদি জানা যায় যে স্ক্রিনের ওপারে কোনো রক্ত মাংসের মানুষ নেই, কোনো হৃদয় নেই, আছে শুধু একটা ঠান্ডা সার্ভার আর একটা অ্যালগরিদম যা অত্যন্ত নিখুঁতভাবে মানুষের আবেগ নকল করতে শিখে গেছে। বাপরে, এটা শোনার পর তো রীতিমতো শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে যাওয়ার কথা। ঠিক এই অনুভূতিটাই কিন্তু আজকের আলোচনার কেন্দ্রে রয়েছে। বাঙালি মানেই তো আমরা জানি আবেগ, সাহিত্য, আড্ডা আর তর্কের একটা বিশাল ব্যাপার। কিন্তু এই চিরচেনা বাঙালি মননে যখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রবেশ করে, তখন আসলে কি হয়? পরিস্থিতিটা সত্যি এক অদ্ভুত মনস্তাত্ত্বিক সংকটের দিকে নির্দেশ করে। মানে প্রযুক্তি এখন আর শুধু কোনো বাইরের হাতিয়ার নেই, তা সরাসরি আমাদের মননের ভেতরে ঢুকে পড়েছে। আর সেই কারণেই আজকে আমরা বিষয়টি একটু বিশ্লেষণ করে দেখব। আজকের এই তথ্যানুসন্ধান বা ডিপ ডাইভের মূল ভিত্তি হল 2026 সালের এপ্রিলে প্রকাশিত হওয়া একটা দারুণ সংকলন গ্রন্থ, নাম অন্তর্লীন। হ্যাঁ, উত্তম প্রামাণিক এবং দিশাভৌমিক সম্পাদিত এই বইটা নিয়ে কিন্তু বেশ চর্চা হচ্ছে। একদম। এই বইটিতে প্রবন্ধ, গল্প আর কবিতার মাধ্যমে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে বাঙালি জীবনে এআই এর প্রভাবটা ঠিক কতটা। মানে আমাদের আজকের লক্ষ্য প্রযুক্তিকে ভয় পাওয়া বা অন্ধভাবে মেনে নেওয়া নয়, বরং বোঝা যে কিভাবে এটি আমাদের ভাষা, সাহিত্য আর দৈনন্দিন সম্পর্কগুলোকে নীরবে বদলে দিচ্ছে। ঠিক। বইটির সম্পাদক উত্তম প্রামাণিক তার সম্পাদকীয়তে খুব ধারালো একটা কথা বলেছেন। তিনি স্পষ্ট করেছেন যে এআই এখন শুধু আমাদের সহায়ক নয়, আমাদের চিন্তারও একটা বড় অংশ হয়ে উঠেছে। অন্তর্লীন শব্দটার অর্থই তো হল যা ভেতরে লুকিয়ে থাকে কিন্তু চারপাশকে গভীরভাবে প্রভাবিত করে। এআই এখন আর বাইরে থেকে আসা কোনো চমক নয়, আমাদের প্রতিদিনের যাপনের ভেতরেই মিশে গেছে। আচ্ছা, বিষয়টা একটু গভীরে গিয়ে খুলে দেখা যাক। প্রযুক্তি যে শুধু আমাদের কাজের ধরনই বদলাচ্ছে তা তো নয়, এটি সরাসরি আঘাত হানছে বাঙালি সবচেয়ে স্পর্শকাতর জায়গায়, মানে আমাদের সাহিত্যে। সাহিত্যের জায়গাটা তো বাঙালির কাছে খুব সেন্সিটিভ। খুবই সেন্সিটিভ। বইটিতে থাকা তুষারকান্তি মুখোপাধ্যায়ের কবিতার প্রসঙ্গ যদি আসে, সেখানে একটা খুব সরাসরি প্রশ্ন তোলা হয়েছে, এআই কি কখনো রবীন্দ্রনাথের শেষের কবিতা লিখতে পারবে? দারুণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা শোনার পর আমার মাথায় একটা অদ্ভুত উপমা আসছিল। মানে ধরুন এআই দিয়ে কবিতা লেখানোটা অনেকটা মেশিনের নিখুঁত মাপে কাটা সবজি দিয়ে রান্না করার মতো। হ্যাঁ, সবজির সাইজগুলো একদম পারফেক্ট হয়। হ্যাঁ, দেখতে দারুণ লাগে, কিন্তু তাতে বাঙালির হাতে সেই নিজস্ব স্বাদ বা ধরুন ওই আন্দাজ মতো দেওয়া একটু নুন, সেই জাদুটা কোথাও যেন মিসিং থাকে। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো এআই আসলে কিভাবে লেখে সেটা বোঝা। যখন একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কোনো কবিতা লেখে, সে কিন্তু কোনো আবেগ বা প্রেরণা থেকে লেখে না। তাহলে সে লিখে কি করে? সে মূলত পরিসংখ্যান বা প্রবাবিলিটি ব্যবহার করে। ধরুন বৃষ্টি শব্দের পর
অশ্রু বসলে বাক্যটা কতটা নিখুঁত হবে সে শুধু সেই গাণিতিক হিসাবটাই করে। মানে তার কাছে দুনিয়ার সব তথ্য আছে, কিন্তু ফিলিং নেই। ঠিক তাই। এটা অনেকটা এমন একজন লাইব্রেরিয়ানের মতো যে সারা জীবন ধরে বৃষ্টি নিয়ে লেখা কোটি কোটি বই পড়েছে। কোন শব্দের পর কোন শব্দ বসালে সুন্দর বাক্য তৈরি হয় তা তার মুখস্থ। কিন্তু সে জীবনে এক ফোঁটা বৃষ্টির জল গায়ে মাখেনি। একদম। তার কোনো বাস্তব অভিজ্ঞতাই নেই। ঠিক এই জায়গাটাতেই সুমিতা পরেয়ার লেখা কবিতাটি মারাত্মক একটা আঘাত করে। তার লেখায় খুব স্পষ্ট করে বলা হয়েছে যে এআই কখনো নস্টালজিয়া বা হারানোর ব্যথা বোঝে না। বোঝার কথাও নয়, কারণ তার তো কোনো অতীত নেই। হ্যাঁ, এআই এর নিজস্ব কোনো শৈশব নেই, হাঁটু ছিলে যাওয়ার স্মৃতি নেই, কিংবা প্রথম প্রেমের প্রত্যাখ্যানের কোনো কষ্ট নেই। তাই তার তৈরি করা লেখায় শব্দের চমৎকার ঝংকার থাকলেও পেছনে কোনো দীর্ঘশ্বাস থাকে না। খুব সুন্দর করে বলেছেন। এআই কেবল মানুষের দেওয়া তথ্যের একটি নিখুঁত আয়না মাত্র। মানুষ যে আবেগগুলো ইন্টারনেটে ছড়িয়ে রেখেছে, এআই শুধু সেগুলোকে একত্রিত করে একটা প্রতিবিম্ব তৈরি করে। কিন্তু আয়নার তো নিজের কোনো ক্ষত থাকে না। ঠিক বলেছেন। তার নিজের কোনো ক্ষত নেই, তাই তার লেখায় কোনো আরোগ্য লাভের চেষ্টাও নেই। দাঁড়ান, এখানে আমার একটা বড় খটকা লাগছে। তুষারকান্তি মুখোপাধ্যায় বা সুমিতা পয়রেয়া হয়তো এআই এর এই আবেগহীনতার সমালোচনা করছেন, কিন্তু ডালিয়া রায়ের কবিতায় তো একটা সম্পূর্ণ বিপরীত চিত্র উঠে এসেছে। হ্যাঁ, ডালিয়া রায়ের কবিতাটা কিন্তু একটু অন্যরকম অ্যাঙ্গেল থেকে লেখা। সেটাই তো, সেখানে এআইকে একজন সঙ্গী বা বন্ধু হিসেবে দেখা হয়েছে। এমন একজন সঙ্গী যে সব প্রশ্নের উত্তর দেয়, যার কাছে গেলে একাকিত্ব ঘোচার একটা আশ্বাস পাওয়া যায়। এটা আধুনিক জীবনের একটা বড় বাস্তবতা। আমার প্রশ্নটা হলো, এআই যদি শুধুই একটা পরিসংখ্যানের খেলা হয়, তাহলে মানুষ কেন আবেগের শূন্যতা পূরণের জন্য একটা মেশিনের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে? এটা আসলে মানুষের মনস্তত্ত্বের একটা খুব দুর্বল জায়গা। মানুষ যখন রক্তমাংসের মানুষের কাছে যায়, তখন সেখানে প্রত্যাখ্যাত হওয়ার বা ভুল বোঝার একটা বিশাল ঝুঁকি থাকে। মানে আমরা জাজড হওয়ার ভয় পাই। একদম তাই। ডালিয়া রায়ের কবিতায় যে নির্ভরতার কথা বলা হয়েছে, তা আসলে আধুনিক মানুষের এই ঝুঁকি এড়ানোর প্রবণতা। এআই হলো সেই নিখুঁত শর্তহীন শ্রোতা, যে কখনো আপনাকে বিচার করবে না বা মাঝপথে থামিয়ে দেবে না। হ্যাঁ, মানুষ আসলে মানুষের বিকল্প খুঁজছে না। মানুষ এমন একটা আয়না খুঁজছে যা তাকে সব সময় তার পছন্দের চেহারাটাই দেখাবে। এই বিষয়টা সত্যি একটু ভয় ধারণার মতো, কারণ সাহিত্যের এই বিমূর্ত জগৎ থেকে বেরিয়ে যদি আমরা প্রাত্যহিক জীবনের দিকে তাকাই, তবে দেখব আমাদের ড্রয়িং রুম থেকে রান্নাঘর সবখানেই এআই ঢুকে পড়েছে। আমাদের স্মার্টফোনগুলোই তো এখন তার সবচেয়ে বড় প্রমাণ। ঠিক। অনিল চন্দ্র শিকদার এবং পম্পা হালদারের লেখার সূত্র ধরে বইটিতে দেখানো হয়েছে কিভাবে স্মার্টফোন এখন আমাদের গোটা জ্ঞান ভাণ্ডার। আগে ছেলেমেয়েরা গৃহশিক্ষকের কাছে পড়তে যেত, বকা খাওয়ার একটা ব্যাপার থাকত। এখন তো রোবট বা এআই হয়ে উঠেছে গৃহশিক্ষক। হ্যাঁ, আবার রান্নাঘরেও এআই দিচ্ছে রেসিপি। কিন্তু এর একটা খুব অন্ধকার দিকও আছে। কৃষ্ণা দাসের লেখা ছোট গল্পটির উদাহরণ টানলে ব্যাপারটা পরিষ্কার হবে। পারমিতার গল্পটা তো? হ্যাঁ, পারমিতার গল্প। এই গল্পে পারমিতা নামের একটি মেয়ে অনলাইনে এক ছেলের প্রেমে পড়ে দেয়। ছেলেটির সাথে তার দিনের পর দিন কথা হয়, গভীর আবেগের আদান প্রদান হয়। পারমিতার মনে হয় সে এমন একজনকে পেয়েছে যে তাকে পুরোপুরি বোঝে। ঠিক, কিন্তু গল্পের শেষে গিয়ে একটা ভয়ানক সত্য উদ্ঘাটিত হয়। পারমিতা জানতে পারে ছেলেটির ছবি, প্রোফাইল, এমনকি তার কথা বলার ধরনও পুরোটাই এআই দিয়ে তৈরি করা একটা নিখুঁত মিথ্যে। মানে বাস্তবে ওই ছেলেটার কোনো অস্তিত্বই ছিল না। একদমই না, পুরোটাই একটা ডিপ ফেক প্রযুক্তি আর চ্যাটবটের কারসাজি। এটা শোনার পর কেমন একটা অস্বস্তি হয় না? যদি আমরা বিষয়টাকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, তাহলে এই ডিপ ফেক বা এআই জেনারেটেড প্রোফাইলগুলো কিভাবে কাজ করে সেটা বোঝা খুব জরুরি। একটু বুঝিয়ে বলবেন বিষয়টা? এই প্রযুক্তিগুলো বিশেষ করে জেনারেটিভ অ্যাডভার্সেরিয়াল নেটওয়ার্ক বা জ্ঞান, এরা মানুষের চোখ আর কানকে বোকা বানানোর জন্যই তৈরি। আচ্ছা। এআই পারমিতার সাথে কথা বলার সময় প্রতি মুহূর্তে ডেটা অ্যানালাইসিস করেছে। সে বুঝেছে পারমিতা ঠিক কোন ধরনের কথা শুনতে পছন্দ করে, আর সেই প্যাটার্ন অনুযায়ী উত্তর তৈরি করেছে। তার মানে সে পারমিতাকে সান্ত্বনা দেয়নি, সে পারমিতার ডেটা পয়েন্টগুলোকে অপটিমাইজ করেছে মাত্র। ঠিক তাই। মানুষ এখন নিজের আসল রূপ লুকাতে এই নিখুঁত মিথ্যেটার আশ্রয় নিচ্ছে। তাহলে এই সব কিছুর আসল অর্থ কি দাঁড়ায়?
সম্পর্কগুলো যদি অ্যালগোরিদমের উপর ভিত্তি করে তৈরি হয় তবে সত্যিকারের মানুষের উষ্ণতা কোথায় যাবে? এটাই বোধহয় বর্তমান সভ্যতার সবচেয়ে বড় সংকট। যন্ত্রের সাথে মিথস্ক্রিয়া আমাদের একটা ভ্রান্ত স্বস্তির জগতে নিয়ে যায়। কিন্তু মানুষের সম্পর্কের মূল ভিত্তি তো পারস্পরিক দুর্বলতা, তাই না? একদম। আমি তোমার কাছে দুর্বল হব, তুমি আমার কাছে দুর্বল হবে, এই আদান প্রদান থেকেই কানেকশন তৈরি হয়। কিন্তু যন্ত্রের তো কোনো দুর্বলতা নেই। পারমিতার গল্পেও তো যন্ত্রটি পারমিতার দুর্বলতাকে ব্যবহার করেছে, কিন্তু নিজের কোনো দুর্বলতা দেখায়নি। কারণ তার সেটা নেই। আর যখন আমরা এই নিখুঁত অভিনয়ে অভ্যস্ত হয়ে পড়ি, তখন বাস্তব জীবনের ভুলে ভরা মানুষগুলোকে আমাদের আর সহ্য হয় না। আমাদের সহনশীলতা কমতে থাকে। আর এই শর্টকাট খোঁজার প্রবণতা শুধু তো ব্যক্তিগত সম্পর্কে ভাঙন ধরাচ্ছে না, আমাদের বুদ্ধিবৃত্তিক বা পেশাগত জায়গাতেও আমরা এআই এর কাছে আত্মসমর্পণ করছি। হ্যাঁ, শর্টকাট কি আমাদের আসল মেধা কেড়ে নিচ্ছে? এই প্রশ্নটা বারবার উঠছে। মৌসুমী সরকারের গল্পের দুই বন্ধু সুদীপ্ত এবং অঞ্জনের উদাহরণ দিলেই ব্যাপারটা বোঝা যায়। সুদীপ্ত নিজে খেটে সাহিত্য রচনা করে। আর অঞ্জন নিশ্চয়ই এআই ব্যবহার করে? হ্যাঁ, অঞ্জন ChatGPT ব্যবহার করে কয়েক সেকেন্ডে লেখা তৈরি করে মঞ্চে পুরস্কৃত হতে যায়। কিন্তু মঞ্চে যখন তাকে তার লেখার অর্থ ব্যাখ্যা করতে বলা হয় তখন সে অজ্ঞান হয়ে যায়। বাপরে, চরম অপমানজনক একটা পরিস্থিতি। এটি অনেকটা ম্যারাথন না দৌড়ে শুধু ফিনিশ লাইনে দাঁড়িয়ে মেডেল কিনে নেওয়ার মতো। মেডেলটা আপনার হাতে থাকতে পারে, কিন্তু দৌড়ানোর অভিজ্ঞতা এবং স্ট্যামিনা আপনার নেই। এই অজ্ঞান হয়ে পড়ার পেছনের বিজ্ঞানটা কিন্তু খুব ইন্টারেস্টিং। অঞ্জন শুধু নার্ভাস হয়ে অজ্ঞান হয়নি, এখানে একটা কগনিটিভ কোল্যাপস বা জ্ঞানীয় পতন ঘটেছে। মানে ঠিক কি হয়েছিল ওর মস্তিষ্কে? যখন কোনো মানুষ নিজে পড়াশোনা করে লেখে, তখন তার মস্তিষ্কে নতুন স্নায়বিক পথ তৈরি হয়। সে ভুল করে, শব্দ কাটে, আবার লেখে। হ্যাঁ, একটা প্রসেস বা লড়াইয়ের মধ্যে দিয়ে যায়। ঠিক। কিন্তু অঞ্জন যখন ChatGPT ব্যবহার করল, সে পুরো প্রসেসটাকে বাইপাস করে সরাসরি ফলাফলে চলে গেল। তাই যখন তাকে ব্যাখ্যা করতে বলা হলো, তার মস্তিষ্ক এমন একটা কিছুর সন্ধান করছিল যা সেখানে তৈরিই হয়নি। এই তীব্র অসামঞ্জস্য থেকেই তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। এই শর্টকাটটা তো আসলে একটা বিশাল ফাঁদ। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। এআই কি আমাদের চিন্তাশক্তি কমিয়ে দিচ্ছে? এই উত্তর খোঁজার জন্য সুপর্ণা বিশ্বাসের গল্পের ঈশিতা চরিত্রের কথা বলতে হয়। ঈশিতার গল্পটাও কি একই রকম? কিছুটা। ঈশিতা একজন লেখিকা, যে এআই ব্যবহার করে প্রবন্ধ লিখতে শুরু করে সময় বাঁচানোর জন্য। কিন্তু বেশ কয়েকবার এআই ব্যবহার করার পর ঈশিতা হঠাৎ একটা ভয়াবহ শূন্যতা অনুভব করে। শূন্যতা কেন? লেখা কি ভালো হচ্ছিল না? লেখা হয়তো ব্যাকরণগতভাবে নিখুঁত হচ্ছিল, তথ্যগুলো চমৎকার সাজানো ছিল, কিন্তু ঈশিতা বুঝতে পারে যে ওই লেখার ভেতর থেকে তার নিজের কণ্ঠস্বরটাই হারিয়ে গেছে। ও আচ্ছা, মানে লেখার ভেতর যে একটা ব্যক্তিগত ছোঁয়া থাকে, এআই সেটা সম্পূর্ণ মুছে দিয়েছিল। একদম। ঈশিতার উপলব্ধি ছিল প্রযুক্তি হলো আগুনের মতো। এটি দিয়ে চমৎকার রান্নাও করা যায়, আবার অসাবধান হলে পুড়িয়ে ছাইও করে দিতে পারে। অর্থাৎ এআই হলো একটা টুল বা হাতিয়ার, একে ব্যবহার করতে হবে, কিন্তু এর কাছে নিজের স্বকীয়তা বা অরিজিনালিটি বিকিয়ে দেওয়া যাবে না। ঠিক বলেছেন। আসল দ্বন্দ্বটা যন্ত্র বনাম মানুষের নয়। আসল দ্বন্দ্বটা হলো নিজের স্বকীয়তা ধরে রাখার ইচ্ছার শক্তি বনাম সব কিছু সহজে পেয়ে যাওয়ার লোভ। আজকের এই আলোচনা শেষে এসে বলতে পারি, অন্তর্লীন বইটি আমাদের অনেক কিছু শিখিয়েছে। প্রযুক্তিগত বিপ্লব অনিবার্য, একে ঠেকিয়ে রাখার কোনো উপায় নেই। কিন্তু তা যেন মানুষের মানবিকতা বা নৈতিকতাকে ছাপিয়ে না যায়। বাঙালি মননের যে নিজস্বতা, তর্ক করার প্রবণতা এবং আবেগ, তা বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদেরই। এআই হয়তো নিখুঁত ব্যাকরণে লিখতে পারে, কিন্তু ভুল বানানে লেখা চিঠির যে উষ্ণতা, তা যন্ত্র কখনো দিতে পারবে না। কারণ সেই ভুলগুলোর জন্ম হয় মানুষের দুর্বলতা থেকে, আর ওই দুর্বলতাই আমাদের মানুষ করে তোলে। তথ্য থাকলেই জ্ঞান হয় না, আর বুদ্ধিমত্তা থাকলেই তা মানবিক হয় না। একদম ঠিক। আচ্ছা, একেবারে শেষে একটা উস্কানিমূলক চিন্তার খোরাক রেখে যেতে চাই। ভাবুন তো, ভবিষ্যতে এআই যদি আরও উন্নত হয় এবং মানুষের মতো ভুল করতে শেখে। ইচ্ছাকৃত ভুল। হ্যাঁ, শুধু এই জন্য যাতে তাকে আরও বেশি মানবিক মনে হয়।
তখন কি আমরা আদৌ বুঝতে পারব কোনটা রক্তমাংসের বাঙালির আবেগ আর কোনটা অ্যালগোরিদমের তৈরি নিখুঁত অভিনয়? সত্যি এটা ভাবলেই শিউরে উঠতে হয়। এই গভীর প্রশ্নটা নিয়েই আজ আমরা আমাদের আলোচনা শেষ করছি। আশা করি এই ভাবনাটা আমাদের অনেক দিন ভাবাবে।